হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় শিষ্যরা। কি অবস্থা তোমাদের? এইচএসসি 26 এর প্রিয় শিষ্যরা, তোমরা অনেকেই ইতিমধ্যে অনেকগুলো পরীক্ষা দিয়ে দিয়েছো এবং তোমাদের সামনের যে পরীক্ষাটি সেটি হচ্ছে পৌরনীতি দ্বিতীয় পত্র। অর্থাৎ পৌরনীতি দ্বিতীয় পত্র কিন্তু পুরোটাই তোমরা যদি দেখো বাংলাদেশের অর্থাৎ ব্রিটিশ ভারত থেকে শুরু করে বাংলাদেশের ইতিহাস, আমরা যদি ইতিহাসের নির্বাচন আমাদের, তারপরে আমরা নির্বাচন ব্যবস্থা এবং আমরা পররাষ্ট্রনীতি এবং বিভিন্ন বিষয়গুলো নিয়ে আলোচনা করেছে। অর্থাৎ এখানে প্রধানত ইতিহাসের যে গুরুত্বপূর্ণ ইভেন্টগুলো নিয়ে আলোচনা করে। তো আমরা এই ক্লাসে তোমাদেরকে একদম শেষ পর্যন্ত, যদি তোমরা শেষ পর্যন্ত ক্লাসটা দেখো, অর্থাৎ পরিণতির যে বেসিক কনসেপ্টগুলো তোমাদের একদম পানির মতো সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। তো চলো আমরা ক্লাসটা শুরু করে দিই। তোমাদের হাতের সময় বেশিক্ষণ নাই, আমরা খুবই ফাস্ট পড়াবো, আমরা খুবই ফাস্ট তোমাদের প্রত্যেকটা কনসেপ্ট ধরে ধরে আলোচনা করবো ইনশাল্লাহ, এবং তোমরা দিন শেষে এখান থেকে একটা ভালো সংখ্যক প্রশ্ন কমন পাবা। প্রথমে আমরা যেটা করব, তোমাদের পরিণতি দ্বিতীয় পত্রের বেসিক কনসেপ্টগুলো শেষ করব, তারপর আমরা কিছু প্রশ্ন দেখবো যে কি ধরনের প্রশ্নগুলো বিগত বছরে বোর্ড পরীক্ষায় আসছে। তো অনেকেই জিজ্ঞেস করতে পারে আপনি কে? আমি রায়হান এয়ার খান, পড়াশোনা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে, সেখান থেকে অনার্স মাস্টার করেছি, অনেকদিন তো 8 বছর ধরে তোমাদের পড়াই। তো চলো শুরু করে দিই আমাদের পরিণতি দ্বিতীয় পত্রের ক্লাস। ওকে, প্রথম অধ্যায় দেখো, আমাদের প্রথম অধ্যায় যেটা আছে ব্রিটিশ ভারতে প্রতিনিধিত্বশীল সরকারের বিকাশ এবং ভারত বিভাগ। অর্থাৎ আমরা এখানে প্রতিনিধিত্ব মানে কি? রিপ্রেজেন্টেটিভ, অর্থাৎ রিপ্রেজেন্টেশন। অর্থাৎ এখানে নির্বাচন, আমরা যদি দেখি প্রতিনিধিত্ব মানে কি? যে এই অঞ্চলের মানুষরা যে ব্রিটিশ ভারতে তারা যে একটা নেতৃস্থানীয় পর্যায়ে আসছে, এটার একটা প্রচেষ্টা সম্পর্কে আলোচনা করবে। তো প্রথমেই আমরা দেখতে পাই যে ব্রিটিশরা এই অঞ্চলে কি করেছে। 1885 সালে ভারতীয় ন্যাশনাল কংগ্রেস, আমরা যদি দেখি ভারতীয় ন্যাশনাল কংগ্রেস অ্যালান অট্টাবিয়াম হিউমের নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়। তো এটাই ছিল ভারতবর্ষের প্রথম রাজনৈতিক দল। তারপরে আমরা দেখব পরবর্তীতে আমরা একটা ঝামেলা হয়ে 1905 সালে বঙ্গভঙ্গ, বাংলা বিভক্ত হয়। তারপর 1906 সালে আমরা মুসলিম লীগ প্রতিষ্ঠা। এভাবে করে করে কিন্তু আমরা আস্তে আস্তে করে তোমাদের সর্বশেষ 1947 সালের দেশভাগ পর্যন্ত কিন্তু এই অধ্যায়ে আমরা দেখব। তো চলো আমরা শুরু করে দিই। ওকে, প্রথমে দেখো ভারতীয় ন্যাশনাল কংগ্রেস 1885 সালে তোমরা অবসরপ্রাপ্ত সিভিলিয়ান অ্যালান অট্টাবিয়াম হিউমের নেতৃত্বে বোম্বাই সর্বভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়। পরীক্ষার মধ্যে এই প্রশ্নটা আসে যে কংগ্রেস কত সালে প্রতিষ্ঠিত হয় এবং কংগ্রেস প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল। ব্রিটিশরা চিন্তা করে দেখলো যে এই অঞ্চলে এত এত আন্দোলন, এত এত সংগ্রাম, তোমার নীল বিদ্রোহ থেকে ধরে আরো অনেক বিদ্রোহগুলো হয়েছে, কিন্তু আমরা এই অঞ্চলের মানুষজন সঠিক উভয়ে তাদের দাবিগুলো উত্থাপনের কোনো ব্যবস্থা নাই, যার কারণে তাদের দাবি উত্থাপনের জন্য তারা আন্দোলন করে, সংগ্রাম করে। তো ব্রিটিশরা চিন্তা করলো আমরা যদি একটা রাজনৈতিক দল প্রতিষ্ঠা করে দিতে পারি তাহলেই তো সমস্যার সমাধান, তাহলে একটা রাজনৈতিক দল প্রতিষ্ঠা করে দেই। এবং সেই উদ্দেশ্য থেকে 1885 সালে বোম্বাইয়ে সর্বভারতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় অ্যালান অট্টাবিয়াম হিউমের নেতৃত্বে। তো এটার উদ্দেশ্য কি ছিল? ভারতের শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর তাদের অভিযোগগুলো তাদের নিয়মতান্ত্রিক উপায়ে সরকারের কাছে তারা পেশ করা। ওকে, তারপর কংগ্রেসের কিরকম প্রাথমিক রাজনীতি কিরকম ছিল? আমরা কংগ্রেসের প্রথম 20 বছর এটা আবেদন নিবেদনের যুগ, অর্থাৎ নেতাদের বলা হতো নরমপন্থী বা মডারেট। তোমরা যদি দেখো কংগ্রেসে তারা কথা বলতো, যেমন প্রধান নেতৃবৃন্দ দাদাভাই নওরোজি, উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, সুরেন্দ্রনাথ ব্যানার্জি, গোপাল কৃষ্ণ গোখলে, তারা কি করতো? বিভিন্ন স্মারকলিপি দিত, প্রতিনিধি দল প্রেরণ করত, শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে তারা সংস্কারের কার্যক্রমের দাবি জানাতো। কিন্তু পরবর্তীতে আমরা দেখতে পাই কংগ্রেস কি চাই, দেখো কংগ্রেস প্রতিষ্ঠা। এবং তোমরা ইলবার্ট বিল নিয়ে তোমরা অনেকেই জানো যে ইলবার্ট বিল এমন একটা বিল ছিল যে বিলটার মাধ্যমে আমরা দেখতে পাই যে ভারতীয়রা কোনো সময় ব্রিটিশ নাগরিকদের বিচার করতে পারবে না। হ্যাঁ, সো ইলবার্ট এটা ভারতীয়দের সে অধিকারটা দেয়, কিন্তু দেওয়ার পরে ব্রিটিশরা এটা নিয়ে তীব্র বিরোধিতা করে এবং পরবর্তীতে এটা বাতিল করা হয়। তো বাতিল করা হয় না, যে অবশ্যই একটা জুরি বোর্ডে ব্রিটিশদের থাকতে হবে, এরকম একটা দাবি দেওয়া হয়। বিতর্কের পর ভারতীয়দের দাবি পূরণের এই আইনটি পাশ হয়। এটি 1861 সালে আইনের সম্প্রসারণ করা হয়। আমরা দেখি কেন্দ্রীয় এবং প্রাদেশিক আইন পরিষদের সদস্য সংখ্যা বৃদ্ধি করা হয়। তারপরে পৌরসভা, জেলা বোর্ড বা বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে পরোক্ষ পদ্ধতিতে নির্বাচন করা হয়। বাজেট আলোচনায় তাদের কিছু ধরো সরকারকে প্রশ্ন করার সীমিত অধিকার দেওয়া হয়। তো আস্তে আস্তে ভারতীয় পরিষদ আইন এবং তাদের অধিকারগুলো বৃদ্ধি পেতে থাকে। সো যাই হোক, সো এখানে অনেকগুলো জিনিসপাতি আসবে, যে জিনিসগুলো আসলে আমাদের পরীক্ষার জন্য এত গুরুত্বপূর্ণ না, বাট আমরা ভারতীয় ন্যাশনাল কংগ্রেস প্রতিষ্ঠা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা। তারপরে আসে 1905 সালের বঙ্গভঙ্গ। বঙ্গভঙ্গ মানে কি? তোমরা জানো যে এই বাংলা, এই যে ধরো এটা আমরা যে ধরো এই বাংলা, হ্যাঁ, এটা একটা বাংলা প্রদেশ, হ্যাঁ, সাপোজ ধরো এটা বাংলা প্রদেশ। বাংলা প্রদেশের দুইটা ভাগ ছিল, একটা পূর্ববঙ্গ, এটা পূর্ববঙ্গ আসাম, পূর্ববঙ্গ ও আসাম, পূর্ববঙ্গ প্লাস আসাম। আর এটা ছিল পশ্চিমবঙ্গ প্লাস বিহার প্লাস অন্যান্য পশ্চিমবঙ্গ। তো এই দুইটা ভাগ
তো ব্রিটিশ যখন ব্রিটিশরা শাসন করতো, তারা দেখছে যে ব্রিটিশ ভারতের সবচেয়ে বড় প্রদেশ ছিল, কে ছিল? প্রদেশ ছিল বাংলা। তাহলে ব্রিটিশ ভারতের সবচেয়ে বড় প্রভিন্স কোনটা? বাংলা। তাহলে এই বাংলা প্রদেশ থেকে সবচেয়ে বেশি আন্দোলন সংগ্রাম হয়। ঐতিহাসিক জিয়াউদ্দিন বারানি বলেছিলেন যে বাংলা হচ্ছে বুলগাকপুর অর্থাৎ বিদ্রোহের নগরী। তো এখান থেকে অনেক বেশি আন্দোলন হতো। তো ইংরেজদের মনে মনে একটা স্বার্থ চিন্তা হলো, এই বাংলাকে যদি আমরা ভাগ করে দিই, ভাগ করো, শাসন করো, ডিভাইড এন্ড রুল পলিসি, তাহলে কি হবে? দিন শেষে আমাদের এখানে আন্দোলন কম হবে। তো তারা এর চিন্তা করলো, কিন্তু তারা বললো কি, দেখো বাংলা তো অনেক বিশাল প্রদেশ, তো আমরা এই প্রদেশটাকে শাসন করতে কষ্ট হচ্ছে, তো আমরা প্রশাসনিক সুবিধার জন্য বাংলাকে দুই ভাগ করে দিলাম। তো এটা হলো বঙ্গভঙ্গ। তো এই বঙ্গভঙ্গের 1905 সালে ঘোষণা করা হলো। তো ঘোষণার ফলে দুইটা রাজ্য সৃষ্টি হলো। একটা হচ্ছে এখানে দেখো যে পশ্চিমবঙ্গ, যেটা রাজধানী হচ্ছে কলকাতা, আরেকটা হচ্ছে পূর্ববঙ্গ, আসামের রাজধানী হচ্ছে ঢাকা। এখন এই অঞ্চলের মানুষ, ঢাকার মানুষজন, বিশেষ করে মুসলমানরা এবং নিম্নবর্গীয় হিন্দুরা, তারা আগে কোথায় যেত? কলকাতায় যেত। হ্যাঁ, কলকাতায় যেত যে কোনো বিষয়ের, ধরো এই পশ্চিমবঙ্গের চাষাবসরা কলকাতায় যেত, শিক্ষা দীক্ষা, মামলা মোকদ্দমা, প্রশাসনিক যে কোনো কিছু কলকাতা যেতে হতো। এখন তাদের হয়ে গেছে ঢাকা, তাদের জীবনটা সহজ হয়ে গেছে। আর এদিকে কলকাতায় বসবাস করতো বিভিন্ন জমিদাররা। হ্যাঁ, তোমার জমিদারদের কিন্তু জমিদারি কোথায় ছিল? পূর্ববঙ্গে। তো তারা এখন দেখলো যে এই প্রদেশ ভাগ হয়ে যাওয়ার ফলে তাদের জমিদারি ছুটে যাবে। তো তারা সবাই চিন্তা করলো, আরে এ তো আমার আমার হচ্ছে এখানে ক্ষমতা কমে যাচ্ছে, পূর্ববঙ্গের মানুষজন আর পশ্চিমবঙ্গে আসবে না। তো তখন তারা আর পুরো খুব ক্ষুব্ধ হয়ে যায় এবং তারা আন্দোলনের ডাক দেয়। তখনই স্বদেশী আন্দোলন, হ্যাঁ, বয়কট আন্দোলন, এগুলো শুরু হয়। আমরা বললাম না যে যে বাংলা আমার মা, এই মাকে ভাগ করা যাবে না। ও ও আমার ওগুলো কি যে বলে যে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এটা কিন্তু বঙ্গভঙ্গের প্রেক্ষাপটে লেখা হয়েছে। অর্থাৎ বিভাজন এবং জাতীয়তাবাদের উন্মেষ, এটা কিন্তু 1905 সালে হয়েছে। হ্যাঁ, কিন্তু এই অঞ্চলে মুসলিমরা, তারা কিন্তু এখানে হচ্ছে বলছে না আমরা খুশি, কারণ এখানে নতুন অফিস আদালত হচ্ছে, বিশ্ব মানে অনেক ভালো উন্নয়ন হচ্ছে। সো যার ফলে এটা কিন্তু একটা ফিজিবল জিনিস ছিল তাদের জন্য। যাই হোক, আমরা বঙ্গভঙ্গ হইলো, মুসলিমরা খুব খুশি। এর মধ্যেই 1906 সালে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হলো ঢাকায়। স্যার আমরা যদি সলিমুল্লাহর নেতৃত্বে আমরা দেখি যে নবাব বিকারুল মুলকের সভাপতিত্বে ঢাকার শাহবাগে মুসলিম লীগ হইলো। যাই হোক, 1906 সালে মুসলিম লীগ দাবি দেওয়া এক্সকিউজ মি প্রতিষ্ঠার জন্য একটা মুসলিম লীগ, এটা মুসলিমদের একটা যে রাজনৈতিক দল প্রতিষ্ঠা হলো। তো যাই হোক, তো পরবর্তীতে স্বদেশী আন্দোলন, বয়কট আন্দোলনে, অনেকগুলো আন্দোলনের ফলে 1911 সালে কিন্তু আমরা দেখতে পাই বঙ্গভঙ্গ রদ করা হয় বা বাতিল করা হয়। ব্রিটিশরা বঙ্গভঙ্গ বাতিল করে। তার ফলে কি হয়ে যায়? তার ফলে কলকাতার যে মুসলিম কলকাতার যারা জমিদার, তারা খুশি হয়ে যায়, কলকাতার মানুষ। আর পূর্ববঙ্গের মানুষজন আবার মন খারাপ করে, এবং তাদের এই মন খারাপের তারা ক্ষতিপূরণ হিসেবে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় পায়। তো বঙ্গভঙ্গ আশা করি বুঝতে পারতো। বঙ্গভঙ্গের কারণ কি ছিল? তারা বলছে যে বাংলা অনেক বিশাল আয়তন, আমরা জানি জনবহুল ছিল, প্রায় 7,85,00,000 মানুষ বসবাস করে, 2 লক্ষ বর্গ কিলোমিটার বিশাল বাংলা, বিহার, উড়িষ্যা। এই জন্য এটা অনেক কষ্ট হয়ে যায়, যুক্তি দেখায়। কিন্তু এটা রাজনৈতিক উদ্দেশ্য ছিল যে বাঙালি জাতীয়তাবাদকে দুর্বল করা, যে কলকাতা কেন্দ্রিক হিন্দু মধ্যবিত্ত শ্রেণীর প্রভাবটাকে ছোট করা, মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করা। আর অর্থনৈতিক কারণ ছিল পূর্ব বাংলা ছিল অবহেলিত, পাট উৎপাদনকারী অঞ্চল হওয়া সত্ত্বেও এটার উন্নয়ন হয়নি, চট্টগ্রাম বন্দরের উন্নয়ন হয়নি, আসামের চার কোনো উন্নয়ন হয়নি, এই জন্য বিভক্তির প্রয়োজন ছিল। বঙ্গভঙ্গ রোধ, হিন্দুদের অবিরাম আন্দোলনের পরে এবং সন্ত্রাসবাদী কার্যক্রমে, যে তোমার ক্ষুদিরাম থেকে ধরে তারা বিভিন্ন যে স্বদেশী আন্দোলন, বয়কট আন্দোলন তোমরা দেখতে পেয়েছো, এবং বিভিন্ন সময় ঢাকার বিভিন্ন জায়গায় অনুশীলন সমিতি, যুগান্তর সমিতি, ব্রতী সমিতি, তারা বিভিন্ন জায়গায় মিলে কিন্তু আন্দোলন, বোমা ফাটানো শুরু করে। 1911 সালে 12ই ডিসেম্বর রাজা পঞ্চম জর্জ, তিনি হচ্ছে বঙ্গভঙ্গকে কি করেন? বাতিল করে দেন, এবং ঢাকাকে রাজধানী পূর্ব বাংলা যে স্বপ্ন দেখেছিল, তা কি হয়েছে? ব্যর্থ হয়ে যায়, ভেঙে যায়, এবং ঢাকা একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার তোমার হচ্ছে একটা প্রতিশ্রুতি দেওয়া হয়, যেটা 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় হয়। তারপরে আমরা যদি দেখি বঙ্গভঙ্গ থেকে পরীক্ষায় অবশ্যই প্রশ্ন আসবে। আমি তোমাদেরকে হল অফ করে বলতে পারি, যদি এখান থেকে 100% তোমাদের সৃজনশীল প্রশ্ন তোমাদের অনেকেই বলতে, ভাইয়া কোত্থেকে পড়বো সৃজনশীল? আমি যদি বলি এখান থেকে বঙ্গভঙ্গ থেকে 100% ভর্তি পরীক্ষা না, বঙ্গভঙ্গ থেকে 100% তোমাদের হচ্ছে একটা সৃজনশীল আসবে, একটা সৃজনশীল আসার কথা 100%। এখান থেকে একটা সৃজনশীল দিবে, কারণ বঙ্গভঙ্গ একটা এই বাংলার ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনার একটা। পরীক্ষা থেকে, হল থেকে বের হয়ে তুমি ভাইয়ের কথা মিলাই নিও। ওকে, তো দেখো বঙ্গভঙ্গের অর্থনৈতিক কারণ, রাজনৈতিক কারণ আমরা দেখলাম, বঙ্গভঙ্গ রদ হইলো, তো সবকিছু দেখলাম। এবার আমরা দেখব লখনৌ চুক্তি। লখনৌ চুক্তি কি ছিল? যে হিন্দু মুসলমানের মধ্যে, কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে একটা যৌথ অধিবেশন, যেটাকে গোপাল কৃষ্ণ গোখলে বলছিল হিন্দু মুসলিম ইউনিটি। জিন্না ইজ দ্য অ্যাম্বাসেডর অফ হিন্দু মুসলিম ইউনিটি। জিন্না তখন
এটার ইনিশিয়েটর হিসেবে কাজ করছে। হিন্দু মুসলিম ঐক্যের একটা চুক্তি, পরীক্ষা আসতে পারে যে হিন্দু মুসলিম ঐক্যের চুক্তির নাম কি, এটা হচ্ছে লখনৌ চুক্তি। কত সালে হয়েছে? 1916 সালে, 1916 সালে। তারপরে অনেকগুলো কাহিনী হয়ে গেল। এরপরে তোমার আরেকটা কাহিনী হইলো, এটা আমরা দেখি না, এটা হচ্ছে 1923 সালে। 1923 সালে আমরা যদি দেখি বেঙ্গল প্যাক্ট, 1923 সালে কি হলো? বেঙ্গল প্যাক্ট হলো, বেঙ্গল প্যাক্ট হলো 1923 সালে বেঙ্গল প্যাক্ট। 1923 আগে আমি তোমাদেরকে বিভিন্ন ঘটনাগুলোকে একটু ইয়া করে বলে দিই। একটা হচ্ছে আমরা দেখলাম 1885 সালে কি হলো? ভারতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছে, কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছে। তারপরে আমরা দেখলাম 1905 সালে, 1905 সালে আমাদের এখানে বঙ্গভঙ্গ হইল। 1906 সালে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়েছে, মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়েছে, মুসলিম লীগ। 1909 সালে একটা মরলে মিন্টু আইন পাশ হয়েছে, যেটার মধ্যে ভারতের ব্রিটিশরা কিভাবে চালাবে এটা নিয়ে তারা হচ্ছে আলোচনা করেছিল। তারপরে আমরা দেখবো 1916 সালে, 1916 সালে 1916 সালের আগে 1911 সালে বঙ্গভঙ্গ বাতিল করা ঘোষণা করা হয়। এই যে বঙ্গভঙ্গ তৈরি হয়েছে 1911 সালে, এই যে বঙ্গভঙ্গ বাতিল করা হয়, বঙ্গভঙ্গ কি করা হয়? এটা কি হয়? বাতিল করা হয় 1911 সালে, বাতিল করা হয়, বাতিল করা হয়। তারপরে আমরা একটু সাল অনুযায়ী আগাই। তারপর 1916 সালে কি হয়েছে? যে লখনৌ চুক্তি হয়েছে, লখনৌ চুক্তি আমরা এটাও তোমাদেরকে বললাম, লখনৌ চুক্তি হয়েছে। তারপরে 1900 এখান থেকে গিয়ে গুরুত্বপূর্ণ সালগুলো আমি তো বলেই দিলাম। এই যে 1905 সাল গুরুত্বপূর্ণ, 1905 গুরুত্বপূর্ণ, 1885 গুরুত্বপূর্ণ, 1906 গুরুত্বপূর্ণ, 1911 গুরুত্বপূর্ণ, 1916 টু স্টার দিলাম। তারপরে আমরা দেখি 1919 সালে তোমরা অনেকেই জানো যে জালিনওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল, যেখানে ব্রিটিশরা পাঞ্জাবের অমৃতসরে তারা নির্বিচারে অনেকগুলো মানুষকে হত্যা করেছিল। তারপরে এই মাঝখানে তোমার হচ্ছে অসহযোগ আন্দোলন, বয়কট আন্দোলন, তারপরে খিলাফত আন্দোলন, এই আন্দোলনগুলো হয়েছে। তারপরে আমরা 1923 সালে, 1922 সালে স্বরাজ পার্টি হয়েছে, 1923 সালে এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষায় আসে। 1923 সালে বেঙ্গল প্যাক্ট দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, যিনি বেঙ্গল প্যাক্ট বা বাংলা চুক্তি তিনি হচ্ছে স্বাক্ষর করেন। এই চুক্তির উদ্দেশ্য কি ছিল? এই অঞ্চলে পশ্চিমবঙ্গের বা আমাদের এই অঞ্চলে বাংলা চুক্তির মধ্যে মুসলিমরা খুব অবহেলিত ছিল, তাদেরকে এক্সট্রা করে কিছু অধিকার দেওয়া হয়, যে তাদের চাকরির ক্ষেত্রে, আইনসভার প্রতিনিধিত্বের ক্ষেত্রে। যাই হোক, পরবর্তীতে বেঙ্গল প্যাক্ট শেষ হয়ে যায় 1925 সালে। যে উনি মারা যাওয়ার পরে, উনি যে চিত্তরঞ্জন দাস তিনি মারা যান। বেঙ্গল প্যাক্টও খুবই গুরুত্বপূর্ণ তোমাদের এমসিকিউর জন্য বেঙ্গল প্যাক্টও গুরুত্বপূর্ণ। তো এতক্ষণ পর্যন্ত আমি যেগুলো বললাম, এগুলা হচ্ছে তোমাদের যে এই যে ভারতীয় শাসন, ভারতীয় এই যে এখানে ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো, এই বিষয়গুলো এখানে সবগুলো চলে আসছে, আর আন্দোলনগুলোর ক্ষেত্রে তোমাদের বুঝতে হবে দুইটা আন্দোলন, একটা হচ্ছে খেলাফত আন্দোলন এবং হচ্ছে খেলাফত যে মুসলিম জাহানের খিলাফত, মানে তুরস্কের খিলাফত রক্ষার জন্য খেলাফত আন্দোলন এবং অসহযোগ আন্দোলন প্লাস অসহযোগ আন্দোলন এই দুইটা আন্দোলনই 1919 থেকে আমরা দেখতে পাই 1922 সাল পর্যন্ত এই আন্দোলনগুলো ছিল। হ্যাঁ, ওই আন্দোলনগুলো 1922 সালে মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলনের সমাপ্তি ঘোষণা করেন। এই আন্দোলনটা এই মাঝখানে 1919 থেকে এটা হবে। তারপরে কি আসলো? বেঙ্গল প্যাক্ট আসলো। বেঙ্গল প্যাক্টের পরে আমরা দেখতে পারবো যে এখানে সাইমন কমিশন নামে একটা কমিশন হয়। সরি, এখানে খেলাফত আন্দোলনের একটা জিনিস আছে। খেলাফত আন্দোলনটা 1919 থেকে শুরু হয়। এটা হচ্ছে 1919 থেকে শুরু হয়, 1922। আর এটা হচ্ছে 1920 থেকে শুরু হয়। হ্যাঁ, একটু কারেকশন দিয়ে দিলাম, কারণ এগুলো তো হিস্ট্রি, ইতিহাস হচ্ছে তোমার। তারপরে সাইমন কমিশন হয়। সাইমন কমিশন একটা রিপোর্ট দিয়ে, যে রিপোর্টটা কেউ মানে না। তারপরে নেহেরু, পন্ডিত জওহরলাল নেহেরুর বাবা তোমার হচ্ছে মতিলাল নেহেরু, তার নেহেরু রিপোর্ট দেয়। নেহেরু রিপোর্টটা হচ্ছে তোমার 1928 সালে 1928 সালে নেহেরু একটা রিপোর্ট দেয়, যেটার মধ্যে বলছে যে মুসলিমদের জন্য আলাদা করে শাসন রাখার কোনো দরকার নাই। তাহলে নেহেরু রিপোর্টটাকে সবাই প্রত্যাখ্যান করে, মানে মুসলিমরা প্রত্যাখ্যান করে। জিন্নাহ আবার তার এগেইনস্টে 1929 সালে তিনি হচ্ছে আরেকটা রিপোর্ট দিয়েছিলেন। তিনি যেটার নাম বলেছিলেন সেটার নাম ছিল হচ্ছে তোমার 1929 সালে তিনি হচ্ছে 14 দফা, জিন্নাহ 14 দফা দিয়েছে, বলছে না মুসলিমদেরকেও এখানে অধিকার দেওয়ার জন্য। এখন সবাই মিলে একটা রাউন্ড টেবিল বৈঠক বসলো ব্রিটেনের লন্ডনে, যে এটার একটা সমাধান দরকার, মুসলিমদের জন্য আলাদা সংখ্যাগুরু তাদের জন্য সংরক্ষিত আসন থাকবে কি থাকবে না। তখন একটা ঝামেলা হইলো,
এবং রাজা কোনো মতে ইয়ে করতে পারতেছিল না, তখন তিনি সাম্প্রদায়িক রুয়াদাত ঘোষণা করেন। সাম্প্রদায়িক রুয়াদাত মানে কোনো কোনো মানে সংখ্যাগরিষ্ঠ মানে যারা সংখ্যায় কম তাদের জন্য কিছু আসন সংগৃহীত থাকবে, এবং এই সাম্প্রদায়িক রুয়াদাতটাকে অনেকে গ্রহণ করে, মুসলিমরাও ইয়ে করে, হিন্দুরা এটাকে তীব্র নিন্দা জানায়। এবং সর্বশেষ 1935 সালে ভারত শাসন আইন, যেটা হচ্ছে ব্রিটিশ পার্লামেন্টে স্বাক্ষরিত হয় 1935 সালে। আমরা জানি 1935 সালে ভারত শাসন আইন 1935 সালে, যেটার মাধ্যমে আমরা দেখতে পাই 1935 সালে আমরা দেখবো, তোমাদেরকে এটা এক পাশে রাখবে, 1935 সালে ভারত শাসন আইন, 1935 সালের ভারত শাসন আইন আমরা একটু দেখি। 1935 সালে ভারত কিভাবে শাসিত হবে, ভারত শাসন আইনটা পাশ হয়। ভারত শাসন আইনের উপর ভিত্তি করে 1937 সালে একটা ইলেকশন হয়, প্রাদেশিক ইলেকশন। 1937 সালে প্রাদেশিক পরিষদের ইলেকশন হয়, প্রাদেশিক পরিষদের ইলেকশন। এবং এই ইলেকশনে কংগ্রেস বিশাল বিশাল ভোট পেয়ে পাশ করে, এবং মুসলিমদের ছাড়াই তারা মন্ত্রিসভা ঘোষণা করে, এবং যার ফলে কিন্তু মুসলিমরা ডিটাস্ট ফিল করে। এবং আমরা দেখি তখন এই যে পণ্ডিত জওহরলাল নেহরু বলতে ভারতে দুইটা জিনিস, একটা হচ্ছে সরকার আর একটা হচ্ছে কংগ্রেস। তখন মুসলিম লীগে তোমার হচ্ছে তখন মুসলিম লীগের জিন্না এটাকে মেনে নেয়, এবং তিনি বলছেন না হিন্দু, তখন উনি একটা জনসভায় ভাষণ দেওয়ার সময় বলছে যা হিন্দু মুসলিম কখনোই একসাথে থাকতে পারে না, তারা দুইটা আলাদা জাতি। হ্যাঁ, কেন বলছেন? ওই যে দেখো, আগে থেকে কংগ্রেস হিন্দুত্ববাদী চিন্তা ভাবনা এই ভারতীয় উপমহাদেশে এবং তারা দখলদারিত্ব চিন্তা ভাবনা প্রকাশ করতে থাকে। ওকে, যাই হোক, আমরা 1937 সালে প্রাদেশিক নির্বাচন হইলো, নির্বাচনে কংগ্রেস ঠিকঠাক মতো তারা হচ্ছে সব জায়গায় ইয়ে করতে পারলো না, কিন্তু কোয়ালিশন সরকার গঠন করলো। আমরা শেরে বাংলাকে ফজলুল হক অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী হয়। যাও, 1939 সালে হ্যাঁ তোমার জিন্না কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ দ্বিজাতি তত্ত্ব, যে মুসলিম এবং হিন্দুর জন্য আলাদা করে দুইটা জাতি দ্বিজাতি তত্ত্ব, টু নেশন থিওরি উত্থাপন করেন। এবং আমরা এর পরিপ্রেক্ষিতে 1940 সালে লাহোর প্রস্তাব দেখতে পাবো, খুবই গুরুত্বপূর্ণ লাহোর প্রস্তাব। লাহোর প্রস্তাবে কি ছিল? লাহোর প্রস্তাবে শেরে বাংলা একে ফজলুল হক তিনি কি বলেছিলেন? লাহোর প্রস্তাবে তিনি বলেছিলেন যে হিন্দু মুসলিম, আমরা যদি দেখি মুসলিমদের জন্য উত্তর ও পূর্বাঞ্চলের অর্থাৎ উত্তর পশ্চিমাঞ্চলে, অর্থাৎ বর্তমান মেইন পাকিস্তান যেটা আছে, উত্তর ভারতের, আমরা যদি ভারতের ইয়াটা দেখি, তোমার ভারতের ধরো এটা ভারতের, আমরা ধরো ভারতের ইয়াটা দেখি, ভারতীয় উপমহাদেশের তোমার মানচিত্রটা দেখি, ধরো এটা হচ্ছে বাংলাদেশ, একটা একটা অ্যাপ্রক্সিমেটলি ধরো এটা ধরলাম হচ্ছে পাকিস্তান। তাহলে দেখো এটা হচ্ছে পাকিস্তান, এটা হচ্ছে পশ্চিম পাকিস্তান না পূর্ব পাকিস্তান। তো লাহোর প্রস্তাবে বলছে যে উত্তর, তাহলে ভারতের উত্তর পশ্চিম, তাহলে পশ্চিম হচ্ছে এটা, তাহলে উত্তর পশ্চিমাঞ্চল এবং পূর্বাঞ্চল, এটা হচ্ছে পূর্ব অঞ্চল, পূর্ব দিগন্তে সূর্য হচ্ছে পূর্বাঞ্চল, এবং উত্তর পশ্চিমাঞ্চল এটা হচ্ছে পশ্চিমাঞ্চল। এই দুইটা আলাদা রাষ্ট্রের কথা তিনি বলছেন, যে একাধিক রাষ্ট্রের কথা বলেছেন। যাই হোক, পরবর্তীতে আমরা দেখতে পাই পরবর্তীতে লাহোর প্রস্তাবটাকে সংশোধিত হয়। তিনি বলছিলেন যে স্টেটস, যে টু স্টেটস, টু স্টেটস এর কথা বলেছিলেন, কিন্তু পরবর্তীতে জিন্নাহ বলছে না, স্টেটস হবে না, এটা হচ্ছে একটা ক্ল্যারিক্যাল মিস্টেক, মানে এটা ভুল হয়েছে, প্রিন্টিং মিস্টেক। প্রিন্টিং মিস্টেক, যার কারণে এটাকে হবে স্টেট হবে। এটা কি হবে ভাই? স্টেট হবে, যার ফলে কিন্তু 1946 সালের দিকে এটাকে স্টেট করা হয়, যে একটা রাষ্ট্র হবে পাকিস্তানের মুসলিমদের নিয়ে। তো এটা নিয়ে কিন্তু আমরা বলি লাহোর প্রস্তাবে প্রথম একটা প্রস্তাব ছিল, যেই প্রস্তাবে আমাদের জন্য আলাদা একটা রাষ্ট্র হবে, মুসলিমদের জন্য আলাদা দুইটা রাষ্ট্র হবে। ওই লাহোর প্রস্তাবে যদি স্টেটসটা থাকতো, তাহলে কিন্তু আমরা বাংলাদেশে দুইবার স্বাধীন করতে হয় না, আমরা প্রথম থেকে স্বাধীনভাবে আমরা থাকতাম। যাই হোক, তো লাহোর প্রস্তাবকে উত্থাপন করেন শেরে বাংলা একে ফজলুল হক। কোথায় উত্থাপন করেন? পাকিস্তানের লাহোরে। এবং এই প্রস্তাবটাকে পাকিস্তান প্রস্তাব বলা হয়। লাহোর প্রস্তাব হলো 1940 সালে। তাহলে 1940 সালে লাহোর প্রস্তাব থেকে পরীক্ষায় কিন্তু আমরা দেখতে পাই, পরীক্ষায় প্রশ্ন আসে। এর আগে আমরা হক মন্ত্রিসভার কথা দেখলাম, এবং 1946 সালে তোমরা এখানে অনেকগুলো জিনিস দেখবা। তারপরে মন্ত্রী মিশন পরিকল্পনা হয়, কিভাবে ভারতকে ভাগ করা যায়। তারপরে তোমার হচ্ছে এখানে বাংলায় মুসলিম লীগ মন্ত্রিসভা তৈরি হয়, এবং সর্বশেষ আমরা দেখতে পাই যে এখানে মুসলিম মন্ত্রী মিশন পরিকল্পনা 1946 সালে এখানে, কিন্তু এটা ফেল হয়, মন্ত্রী মিশন পরিকল্পনা ফেল হয়। এবং 1947 সালে আমরা ভারত বিভক্তির মাধ্যমে ভারত ভাগ আইনের মাধ্যমে কিন্তু শাসন হয়। তার মানে এইখান থেকে দুইটা প্রশ্ন সৃজনশীল তোমরা কমন পাবা। একটা হচ্ছে, আমি একটু তোমাদের স্টার চিহ্ন দিয়ে দিই,
100% শিওর কমন পাবা। একটা হচ্ছে বঙ্গভঙ্গ, আর একটা হচ্ছে লাহোর প্রস্তাব। এই দুইটা হচ্ছে 100%। লাহোর প্রস্তাব থেকে পরীক্ষার প্রশ্ন আসার সম্ভাবনা 100%। 100% প্রশ্ন আসার সম্ভাবনা হচ্ছে 100% লাহোর প্রস্তাব থেকে। লাহোর প্রস্তাবটা একটু ভালো করে দেখে যাবা। ওকে, তো আমরা মোটামুটি দেখলাম যে জিন্নাত 14 দফা দিল, আমরা জানি যে যেখানে তিনি মুসলিমদের অধিকার নিয়ে কথা বললেন। তারপরে দ্বিজাতি তত্ত্ব, যে হিন্দু মুসলমান দুটি পৃথক জাতি, তাদের ধর্ম কৃষ্টি ইতিহাস ভিন্ন, তাদের দুটি পৃথক ভূখণ্ড প্রয়োজন, মোহাম্মদ আলী জিন্নাহ বলছে। ওকে, তারপরে লাহোর প্রস্তাবের পটভূমি, সেটা 1900 কত তারিখে লাহোর প্রস্তাব নিয়ে আমরা বলছিলাম 23শে মার্চ লাহোরের মুসলিম লীগের বার্ষিক সম্মেলনে শেরেবাংলাকে ফজলক ঐতিহাসিক লাহোর প্রস্তাব তিনি উত্থাপন করেন। মুসলিমদের পৃথক আবাসভূমির এটা প্রথম একটা দলিল হিসেবে ইয়া হয়। যাই হোক, তো আশা করি তোমরা লাহোর প্রস্তাব থেকে ধরে যে এই যে প্রথম অধ্যায় থেকে যে কোনো ধরনের প্রশ্ন আসলে তোমরা পারবা। এবার আসি আমরা দ্বিতীয় অধ্যায়ে, পাকিস্তান থেকে বাংলাদেশ, অর্থাৎ 1947 সাল থেকে আমরা যে পাকিস্তানের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় আমরা দেখো, পাকিস্তান যখন রাষ্ট্র হইলো, পাকিস্তান রাষ্ট্র হওয়ার পর থেকে আমরা প্রথম হচ্ছে কি 1947 সালে পাকিস্তান রাষ্ট্র হইলো। 1947 সালে কি হইলো? পাকিস্তান রাষ্ট্র হইলো। এখন পাকিস্তান রাষ্ট্র হওয়ার পরে প্রথম প্রশ্ন হচ্ছে পাকিস্তান রাষ্ট্রের ভাষা কি হবে? বাংলা না, পাকিস্তান রাষ্ট্রের ভাষাটা কি হবে? তারা বললো না, উর্দু হবে। তারা বাংলাকে কি করলো? কোনো স্বীকারই করলো না। তারপর 1948 সাল থেকে ভাষা আন্দোলন শুরু হয়। 1948 সালে ভাষা আন্দোলন শুরু হয় এবং 1952 সালে আমরা দেখতে পাই, 1952 সালে আমার ভাষা আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, 1952 সালে 21শে ফেব্রুয়ারি তারা বাংলা ভাষাভাষী মানুষের উপরে তারা কিন্তু আক্রমণ চালায়। যে আক্রমণের ফলে আমাদের এখানে প্রায় 39 জন ভাষা শহীদ হয়েছে। আমরা 21শে ফেব্রুয়ারি 8 জন, 7 জন, আর হচ্ছে 8 জন আর 31 জন হচ্ছে পরবর্তী ভাষা আন্দোলনে। তোরা আমরা ভাষা আন্দোলন হইলো, ভাষা আন্দোলনের ফলে আমরা শহীদ মিনার সহ আমাদের দাবি, মাতৃভাষার দাবি প্রতিষ্ঠার জন্য আমরা উদ্গ্রীব হয়ে আমরা চিন্তা করতেছিলাম যে না, আমরা পারবো, ইনশাল্লাহ আমরা পারবো। আমাদের এই ভাষা বাঙালি জাতীয়তাবাদী চিন্তার বিকশিত হয়। তারপর 1954 সালে আমরা দেখতে পাই যুক্তফ্রন্ট ইলেকশন হয়। যুক্তফ্রন্ট ইলেকশন 1954 সালে যুক্তফ্রন্ট ইলেকশন। কিন্তু পরীক্ষার যদি প্রশ্ন যুক্তফ্রন্ট কত সালে গঠিত হয়? 1953 সালে। মনে রাখবা, যুক্তফ্রন্ট গঠিত হয় 1953 সালে, আর যুক্তফ্রন্ট নির্বাচন হয় 1954 সালে। যেখানে আমরা দেখতে পাই যুক্তফ্রন্টে আমরা ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করি। টোটাল 4টা দল ছিল যুক্তফ্রন্টে। তো আমরা দেখতে পাই, তো সেখানে যুক্তফ্রন্টের পরে আমরা কিন্তু যুক্তফ্রন্টের নির্বাচনের পরেও তারা আমাদেরকে মাত্র 56 দিনের মাথায় আমাদেরকে ক্ষমতা থেকে বহিষ্কৃত করা হয়। যাই হোক, আমাদেরকে করা হয়। তারপর কেন দেওয়া হয়? তারা ষড়যন্ত্রের মাধ্যমে। 1956 সালে পাকিস্তানের প্রথম সংবিধান হলো, যেখানে বাংলাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা, অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয়। এবং 21 দফা, এই যে যুক্তফ্রন্টের 21 দফার প্রথম দফাই ছিল বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা ঘোষণা করা। তারপর 1956 পরে 1958 সালে তোমরা জানো যে 1958 সালে পাকিস্তানের প্রথম সামরিক শাসককে, অনেকে এটা জানি না, পাকিস্তানের প্রথম সামরিক ইস্কান্দার মির্জা তিনি পাকিস্তানের প্রথম সামরিক শাসক। কিন্তু তিনি 1958 সালের 7 অক্টোবর তিনি বললেন পাকিস্তান আজকে থেকে মিলিটারি শাসন। কিন্তু সেনাবাহিনীর প্রধান বানালেন আইয়ুব খানকে। আইয়ুব খানের হাতে গুলি আসছে। এখন মানুষের হাতে যখন মানুষের হাতে যখন বন্দুক আসে, চোখ যায় নিরীহ পাখির দিকে। তখন পাখির দিকে কার দিকে গেল? ইস্কান্দার মির্জা দিকে। বলতে, এই 1 সপ্তাহ টাইম দিলাম, দেশ ছাড়বি কিনা বল, নাইলে হাল করিব জল। তো ইস্কান্দার মির্জাকে উৎখাত করেন তিনি, ইস্কান্দার মির্জাকে দেশ থেকে বাধ্য করেন। 1958 সালের 24শে অক্টোবর আইয়ুব খান তিনি হচ্ছে ক্ষমতা দখল করে নেন। আইয়ুব খান কি করে নেন? ক্ষমতা দখল করে নেন। তারপরে তিনি তারই শাসন 1968 সাল পর্যন্ত চলে। দেখো, আমরা এটা দেখতে থাকি 1958 সাল থেকে। 1958 সাল থেকে পরবর্তী সময়টা খুবই গুরুত্বপূর্ণ একটা সাল। 58 থেকে 1959 সালে তিনি বললেন না, আর গণতন্ত্র দরকার নাই, হবে কি দরকার? মৌলিক গণতন্ত্র। পাকিস্তানে 80,000 মানুষের ভোটে তৈরি হইল মৌলিক গণতন্ত্র। তাহলে পাকিস্তানে 80,000 মানুষের ভোটে কি তৈরি হইলো? মৌলিক গণতন্ত্র তৈরি হইলো। এই মৌলিক গণতন্ত্র দিয়ে কিন্তু তিনি অনেক দিন টিকে ছিলেন। যাই হোক, তারপরে আমরা দেখবো 1962 সালে শিক্ষা আন্দোলন। 1962 সালে শরীফ শিক্ষা কমিশনের এগেইনস্টে আমরা দেখতে পাই শিক্ষা আন্দোলন হয়েছে। যাই হোক, তারপরে আমরা 1965 সালে 1965 পাক ভারত যুদ্ধ, যেখানে পূর্ব পাকিস্তানকে একদম অরক্ষিত করে পাক ভারত যুদ্ধ, দ্বিতীয় পাক ভারত যুদ্ধ, যেখানে পূর্ব পাকিস্তানকে পুরোটা অরক্ষিত রেখে তারা হচ্ছে যুদ্ধ করে, এবং যার ফলশ্রুতিতে আমরা হচ্ছে, এবং পূর্ব পাকিস্তানের অনেক সেনারা এখানে তাদের জীবন একদম বাজি রেখে তারা হচ্ছে এখানে হচ্ছে যুদ্ধ করে, এবং তারা এখানে তাদের কৃতিত্ব দেখান। যাই হোক, তো 1965 সালে আমরা বুঝে গিয়েছিলাম আমাদের পূর্ব পাকিস্তানকে আমাদের নিজেদেরই আগলে রাখতে হবে। তখনই শুরু হলো কি
1966 সালে 6 দফা আন্দোলন। এই 6 দফা খুবই গুরুত্বপূর্ণ। 6 দফা থেকে বিগত বছরে অনেক প্রশ্ন আসছে। তো এখান থেকে যদি প্রশ্ন আসে 6 দফাটা আমি 2 স্টার দিয়ে দিলাম। 6 দফাটা একটু ভালো করে দেখবা। 6টা দফা যে পাপ মুক্ত বাস অর্থাৎ প্রাদেশিক স্বায়ত্তশাসন, পররাষ্ট্র এবং প্রতিরক্ষা ব্যবস্থা থাকবে হচ্ছে তোমার কেন্দ্রীয় সরকারের হাতে, বাকি সবগুলো থাকবে ইয়ের হাতে। তারপরে মোদি হচ্ছে মুদ্রা থাকবে একটা অবৈধ, মানে দুই এলাকায় একই মুদ্রা থাকবে অথবা আলাদা মুদ্রা থাকবে, কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় যেন সহজে প্রচলন হয়, এবং মুদ্রা পাচার রোধের জন্য। তারপরে কর নিয়ে একটা ইয়ে ছিল যে কর উত্তোলন করবে প্রাদেশিক সরকার। তারপরে হচ্ছে বাণিজ্য, বৈদেশিক বাণিজ্য করতে পারবে এবং আধা সামরিক বাহিনী রাখতে পারবে। চল 6টা দাবি, 6 দফা। 6 দফা দাবিটা সবাই একটু মাথায় রাখবা। 6 দফা দাবিটা খুবই গুরুত্বপূর্ণ। 6 দফা দাবি একদম খুবই গুরুত্বপূর্ণ। 6 দফার পরে আমরা দেখতে পাবো, 6 দফার পরে আমরা 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 এখানে আস্তে আস্তে 6 দফার পরে আমরা আগরতলা 1968 সালে আগরতলা ষড়যন্ত্র মামলা, আগরতলা ষড়যন্ত্র মামলা যেটার মাধ্যমে শেখ মুজিব সহ 35 জনকে আসামি করে তারা হচ্ছে কি করে, এখানে 35 জনকে আসামি করে তারা হচ্ছে একটা মামলা দেয় যে পাকিস্তানকে স্বাধীনতার আন্দোলন। তো 1968 সালের পরে তাদেরকে মুক্তি করার জন্য 1969 সালে শুরু হয় গণ অভ্যুত্থান। খুবই গণ অভ্যুত্থানের 3টা দাবি ছিল তাদের। অনেকগুলো গণ অভ্যুত্থানে তোমার ছাত্র সমাজের 11 দফা আর হচ্ছে 1964 সালে 6 দফা, সবগুলো মিলে তারা হচ্ছে আন্দোলনে নামে। এই গণ অভ্যুত্থানের মাঝে 1969 সালের 20 জানুয়ারি 69 সালের 20 জানুয়ারি কি হয়েছে? 20 জানুয়ারি কি হলো? 20 জানুয়ারি আসাদুজ্জামান আসাদ শহীদ হয়। শহীদ শামসুর রহমান কবিতা লিখলেন আসাদের ষাট। আসাদের ষাট নিয়ে কি লিখলেন? কবিতা লিখলেন শহীদ কে লিখলেন? শামসুর রহমান। হ্যাঁ, তিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট। আসাদুজ্জামান 20 জানুয়ারি আসাদ দিবস। তারপরে আমরা দেখতে 15ই ফেব্রুয়ারি হ্যাঁ, আগরতলা মামলার অন্যতম আসামি জহুরুল হককে হত্যা করা হয়। সার্জেন্ট জহুরুল হককে হত্যা করা হয় গুলি করে। আন্দোলন আরো বেগবান হয়। 18ই ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আমরা দেখতে পাই, হ্যাঁ, জোহা স্যারকে, হ্যাঁ, প্রফেসর শামসুদ জোহাকে হত্যা করা হয়। তো এই শামসুদ জোহাকে হত্যা করলে আন্দোলন আরো বেগবান হয়। দিন শেষে আমরা দেখতে পাই 22 ফেব্রুয়ারি আগরতলা মামলা প্রত্যাখ্যান করা হয় এবং আইয়ুব খান পরবর্তীতে পদত্যাগ করেন এবং ইয়াহিয়া খানের হাতে ক্ষমতা দিয়ে যান। এবং আইয়ুব খানের পদত্যাগ, আগরতলা মামলা প্রত্যাহার এবং নির্বাচন, এই 3টা ছিল প্রধান দাবি। এবং 1969 সালে আমরা যখন দেখি এই অবস্থা, 1970 সালে তারা নির্বাচনের ডেট ডিক্লেয়ার করে এবং এই 1970 সালের নির্বাচনে আমরা দেখতে পাই বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পূর্ব পাকিস্তানে আওয়ামী লীগ জয় লাভ করে। 1970 সালের ডিসেম্বর এবং পরবর্তী জানুয়ারি মাসে দুইটা যে সকল এলাকায় একটা ঘূর্ণিঝড় হয়েছে 1970 সালে। তো এই 70 সালের যে প্রাদেশিক যে পরিষদের যে প্রাদেশিক এবং জাতীয় পরিষদের নির্বাচনে আওয়ামী লীগ ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা পায় এবং এই যার ফলে আওয়ামী লীগকে ক্ষমতা সরকার গঠন করার কথা। কিন্তু ইয়াহিয়া খান টাল বাহানা শুরু করে, বলে না, ভুট্টো পরামর্শ দেয় যে না, এই বাঙালি নিচু জাতের মানুষের হাতে আমরা ক্ষমতা দিব না, আমাদের উচিত এই ক্ষমতা তাদেরকে না দেওয়া। এবং তারা 1970 সালে আমরা দেখি 1971 সালে আমরা দেখব যে তারা জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত করে দেয়। স্থগিত দেওয়ার পরে 3রা মার্চ থেকে 2রা মার্চে আমরা দেখতে পাই স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলন করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনে। পরবর্তীতে 3রা মার্চ পল্টন ময়দানে স্বাধীনতার ইশতেহার পাঠ করা হয় এবং সর্বশেষ আমরা দেখতে পাই 7ই মার্চে তখন পলকে দারুণ জলকে তরিত উঠিল জল, গণে সমুদ্র লাগিল ধোলা, সকল দোয়ার খোলা, কেরোদে তাহার বজ্র কণ্ঠ, কেরোদে তাহার বাণী, কবি শোনালেন তার অমর কবিতা খানি। যাও 7ই মার্চের ভাষণ এবং পরবর্তী 25শে মার্চ তারা আমাদের উপরে অত্যাচার এবং তারা আমাদের উপর নেমে আসে, এক বাঙালির উপর একটা যুদ্ধ চাপিয়ে দেওয়া হয় অপারেশন সার্চলাইটের মাধ্যমে। এবং অপারেশন সার্চলাইটের পরে আমরা বুঝে যাই আমাদেরকে যুদ্ধ করতে হবে। আমরা কি একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, তাহলে আমরা একটা ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। সেই জায়গায় 10 এপ্রিল মুজিবনগর সরকার গঠিত হয়। 17ই এপ্রিল আমরা হচ্ছে মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে মেহেরপুরের বৈদ্যনাথ তলে, যেটা মুজিবনগর নামে পরিচিত। এবং 17ই এপ্রিল আমরা বুঝতে পারি যে আমরা রুখে দাঁড়াবো, আমরা প্রবাসী সরকার গঠন করি। মুজিবনগর দিবস বলা হয় ওই দিনকে এবং আমরাই কিন্তু ওই দিন বলি যে আমরা দেশ স্বাধীন না হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাব। মুক্তিযুদ্ধে আমাদের দেশকে 11টা সেক্টরে ভাগ করা হয়, আমরা প্রাণপণ যুদ্ধ করি। যুদ্ধের শেষে একদম শেষ পর্যন্ত আমরা ক্র্যাক পাটন গেরিলা যুদ্ধা মাধ্যমে আমরা প্রথম চালাই এবং শেষ পর্যন্ত ভারতে তারা আক্রমণ করলে আমরা 21 নভেম্বর যৌথ বাহিনী গঠন করি এবং আমরা
4 ডিসেম্বর থেকে ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হয় এবং সেই জায়গা থেকে আমরা 1971 সালে 16 ডিসেম্বর আমাদের স্বাধীনতা অর্জন করি। তো বুঝতেই পারতেছো 1971 16 ডিসেম্বর আমরা স্বাধীনতা অর্জন করি এবং এখানে বিভিন্ন বাহিনীর ঘটনা, স্বাধীনতার অধ্যায়, স্বাধীনতার ঘোষণা টোষণা অনেক ঝামেলা আছে, বাট আমরা বলবো এবং এখানে অনেকগুলো বিষয় হচ্ছে আমরা বুঝলাম। ওকে, তো দেখো তাহলে ভাষা আন্দোলনের একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তমদ্দুন মজলিস। আশা করি এখানের মধ্যে আমরা অনেক কিছু আলোচনা করে ফেলছি। ওকে, ভাষা আন্দোলনের একটা প্রাথমিক পর্যায়ে তমদ্দুন মানে হচ্ছে সংস্কৃতি, একটা মজলিস 1947 সালে 1 সেপ্টেম্বর আবুল কাসেম ফজলুল হকের নেতৃত্বে গঠিত হয়। এটি ভাষা আন্দোলনের প্রথম সংগঠন। এরা ধীরেন্দ্রনাথ দত্ত কুমিল্লার ছিলেন, ওনার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, যদিও কুমিল্লা থেকে নির্বাচিত। 1948 সালে 23 ফেব্রুয়ারি তিনি গণপরিষদ অর্থাৎ সংসদে বলেন উর্দুর পাশাপাশি বাংলাকেও কি করার জন্য, রাষ্ট্রভাষা মানে দাপ্তরিক ভাষা করার জন্য, যে পাশাপাশি বাংলাকে গণপরিষদের ভাষা। প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান এবং খাদেম প্রত্যাখ্যান করেন। প্রথম সংগ্রাম পরিষদ গঠিত হয়, ঘোষণা দেওয়া হয় উর্দু উইল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান, জিন্না দেয়, কিন্তু আমরা এটা মানি নাই। ওকে, নাজিমুদ্দিন এই অঞ্চলে, নাজিমুদ্দিনের মামা ছিল নবাব সলিমুল্লাহ, আমাদের এই অঞ্চলের মানুষ। যাই হোক, তো 1952 সালে 26শে জানুয়ারি তিনি পল্টন ময়দানে, তিনি প্রধানমন্ত্রী ছিলেন তখন, তিনি উর্দুকে আবার রাষ্ট্রভাষা করার দাবি জানান। যাই হোক, পরবর্তীতে আমরা 21শে ফেব্রুয়ারি আমরা কর্মসূচি দিই এবং আমরা জয়লাভ করি। যাই হোক, 21শে ফেব্রুয়ারি মৌলিক গণতন্ত্র নিয়ে আমরা বলেছি, 80,000 সদস্য নিয়ে। 6 দফা নিয়ে আমরা বলেছি, 6 দফা 5 এবং কি ছিল, শাসনতন্ত্র, কেন্দ্রীয় ক্ষমতা, মুদ্রা, কর, বৈদেশিক বাণিজ্য, আঞ্চলিক বাহিনী। এটা একটু মনে রাখবা। 11 দফা ছাত্রদের 69 গণঅভ্যুত্থান, যে আসাদ, মতিউর জোহা, হ্যাঁ, আমরা দেখি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শামসুজ্জোহা শহীদ হয়। 22শে ফেব্রুয়ারি আগরতলা মামলা প্রত্যাহার করা হয়। আবার আমরা রাজনৈতিক ব্যক্তিত্ব, বাংলাদেশের স্বাধীনতা লাভে অনেক রাজনৈতিক ব্যক্তিত্বের অবদান আছে। এখানে তোমার হাজী মাহমুদ না, হাজী শরীয়তুল্লাহর আমরা জানি, তিনি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। হাজী শরীয়তুল্লাহ, তাকে আমরা সবাই চিনি। তিনি ফরায়েজি আন্দোলন, ওহাবি আন্দোলনের মাধ্যমে যদিও তিনি অনুপ্রাণিত হয়েছিলেন, তো তার সম্পর্কে আমরা জানি। তিনি কেন কি আন্দোলন করেছিলেন, তিনি সমাজ এবং ধর্মীয় সংস্কারের মধ্যে ফরায়েজি আন্দোলন। ফরায়েজি মানে কি? ফরায়েজি মানে হচ্ছে ফরজ আন্দোলন। কত সালে? ফরজ অত্যাবশ্যকীয় 1781 এবং থেকে 1840 সাল পর্যন্ত তিনি বেঁচে ছিলেন এবং তখন তিনি কিন্তু ফরায়েজি মানে ফরজ এবং অবশ্য পালনীয়। তিনি পীর পূজা, বিভিন্ন কুসংস্কারকে তিনি বাদ দেওয়ার আহ্বান জানান। তিনি ব্রিটিশ ভারত শাসিত ভারতকে দারুল হারব বা বিধর্মীর রাজ্য বলে করেছেন, তিনি ঘোষণা করেছেন। জমিদার এবং নীলকরদের বিরুদ্ধে তিনি সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করেন এবং তার ছেলে পরবর্তী দুদু মিয়া, তিনিও কিন্তু জমিদার এবং ইংরেজদের বিরুদ্ধে এই বাংলাকে ঐক্যবদ্ধ করেন, আমরা জানি। তারপরে আমি তো এসেছি হাজী শরীয়ত আর তিতুমির থেকে, তাহলে হাজী শরীয়তুল্লাহ একটা আন্দোলন করেছেন যেটা ফরাইজি আন্দোলন। তারপর তিতুমির, সৈয়দ মীর নিসার আলী তিতুমির, তিনি কোরআনের হাফেজ ছিলেন এবং নদিয়ার জমিদারের বিরুদ্ধে তিনি লাঠিয়াল বাহিনী গঠন করেন। তার প্রধান সেনাপতি গোলাম মাসুদকে সাথে নিয়ে তিনি কি করেন, নীলকরদের এবং ইংরেজদের বিরুদ্ধে তিনি সংগ্রামে অবতীর্ণ হন। তিনি নারিকেল বাড়িয়ায় তিনি বাঁশের কেল্লা নির্মাণ করেন এবং তিতুমিরের বাঁশের কেল্লা থেকে 1831 সালে তিনি শহীদ হন। তিনিও কিন্তু আন্দোলনের একটা ফিকিয়ে দিয়েছিলেন, একটা খোরাক দিয়ে গিয়েছিলেন। যাই হোক, তিতুমিরের সমাজ এবং ধর্মীয় আন্দোলন, পীর পূজা, কবর পূজা, ধর্মীয় এবং কুসংস্কার, তিতুমির খুবই গুরুত্বপূর্ণ একটু মজা। তার মূল উদ্দেশ্য ছিল যে ধর্মীয় আন্দোলনটা পরবর্তীতে আমরা দেখতে পাই নীলকরদের, বণিক এবং আমরা যদি দেখি জমিদারদের অত্যাচারের বিরুদ্ধে সংগ্রামে এটা অবতীর্ণ হয়। ওকে, সো আমরা দেখবো বারাসাত বিদ্রোহ, বাঁশের কেল্লা, তিনি বারাসাত বিদ্রোহ করেন। 24 পরগনা, নদিয়া এবং ফরিদপুরের বিভিন্ন অংশ নিয়ে স্বাধীন রাষ্ট্র গঠনের প্রচেষ্টা চালান। তিনি অনেকদিন চেষ্টা করেছেন কিন্তু শেষ পর্যন্ত তিনি সফল হতে পারেন নাই। তার বাঁশের কেল্লা ইংরেজদের ভারী অস্ত্রশস্ত্রের মুখে, বিধ্বংসী অস্ত্রশস্ত্রের মুখে একদম ধ্বংস হয়ে যায়। কিন্তু তার বাঁশের কেল্লা, তিনি জানতেন বাঁশের কেল্লার একদিন পতন হবে, কিন্তু তিনি এটার মাধ্যমে এই অঞ্চলের মানুষকে এই বার্তাটা দিতে দিয়েছেন, দেখো আমার বাঁশের কেল্লা একদিন ভেঙে যাবে, কিন্তু আমার স্বাধীনতার স্পৃহা, আমার স্বাধীনতার প্রেরণা, আমার স্বাধীনতার অনুপ্রেরণা কোনোদিন দমে যাবে না। তো তোমরা লড়াই করো, লড়াই চাই, লড়াই করে বাঁচতে চায়। ওকে, তো এই পরীক্ষার মধ্যে এখান থেকে যদি প্রশ্ন আসে, তোমাকে বলতে পারো তাৎপর্য কি, তখন তুমি বলবা তিনি আমাদেরকে শিখিয়েছেন যে স্বাধীনতার জন্য স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায়। ওকে, নবাব আব্দুল লতিফ, তিনি মুসলিমদের
এই নওয়াব আব্দুল লতিফ তিনি মুসলিমদের শিক্ষা সংস্কৃতি এগুলোর জন্য তিনি কাজ করেছেন। মুসলিমদেরকে যেন মেইন স্ট্রিম ধারার সঙ্গে যুক্ত করা যায়, মুসলিমদেরকে যেন আরো বেশি ভালো জায়গায় নিয়ে নেওয়া যায়, তাদের জন্য তিনি কাজ করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এবং আমরা যদি দেখি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সবচেয়ে বড় কথা হচ্ছে তিনি যেটা করেন নবাব থেকে সবচেয়ে বড় কথা হচ্ছে তিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মুসলিম সাহিত্য সমিতি, এটা খুবই গুরুত্বপূর্ণ। মুসলিম লিটারেসি সোসাইটি এটা তিনি প্রতিষ্ঠা করেন। ওকে, মুসলিম লিটারেসি সোসাইটি, সরি, আর আমি একটু আগে বললাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠান না, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠান নয়, আরেকজন নবাব আছে, সেটা আমরা পরে দেখবো। নবাব আব্দুল লতিফটা তিনি মুসলিমদের শিক্ষা দীক্ষার জন্য অবদান রাখেন, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য রাখেন না, কারণ তিনি 1893 সালে মারা যান। ওকে, আবার আসি বাংলাদেশ সংবিধান। আরো অনেকে আছে, এখানে আমরা আরো অনেকজনের নাম দেখবো। হ্যাঁ, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। হ্যাঁ, আমরা এখানে দেখো এখানে আরো কয়েকজন মানুষ আছে, যে মানুষগুলা তোমরা দেখতে পারো, সেটা হচ্ছে নবাব সলিমুল্লাহ, যিনি এই অঞ্চলে মুসলিমদের জন্য অবদান রেখেছেন। হ্যাঁ, তারপরে হচ্ছে শেরে বাংলাকে ফজলুল হক, যিনি কৃষক প্রজা পার্টি গঠন করেছিলেন। হ্যাঁ, শেরে বাংলা ফজলুল হক, শেরে বাংলা লিখলাম। তারপরে তোমরা এখানে পড়তে পারো সোহরাওয়ার্দী হোসেন সৈয়দ সোহরাওয়ার্দী। তারপর আরেকটা হচ্ছে ভাসানী, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। শেখ মুজিবুর রহমানও কম বেশি ইম্পর্টেন্ট, কিন্তু এবারে বুঝে হইতো তো রাজনৈতিক বিবেচনায় অনেক কিছুই জানো। তো ভাসানীটা একটু ভালো করে দেখো। ওকে, তো আমরা বাংলাদেশের সংবিধান থেকে আমাদের অনেক কিছু পড়তে হবে না। সংবিধান মানে কি? সংবিধান মানে একটা দেশের, একটা রাষ্ট্রের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ দলিল। তাহলে সংবিধান মানে বৈশিষ্ট্যগুলো আমরা দেখবো। তাহলে এখান থেকে বাংলাদেশের সংবিধান তৈরি হয়েছে কত সালে? কার্যকর হচ্ছে 16ই ডিসেম্বর 1972 সালে। তারপর আমরা আমাদের সংবিধানের যে বৈশিষ্ট্য, বই থেকে তোমরা একটু বৈশিষ্ট্যগুলো দেখে নিও, তার মধ্যে থেকে বৈশিষ্ট্যগুলো দেখবা। আর সংশোধনীর মধ্যে আমরা হচ্ছে বাংলাদেশের তোমার চতুর্থ সংশোধনীটা দেখবা, চতুর্থ সংশোধনী। তারপর হচ্ছে ষষ্ঠ, সপ্তম, অষ্টম, আমি যে সংশোধনী বলি এগুলো একটু দেখে যাও। তারপর হচ্ছে তোমার দ্বাদশ সংশোধনী খুবই গুরুত্বপূর্ণ, গণতন্ত্র হয়। ত্রয়োদশ সংশোধনী, তারপরে পঞ্চদশ সংশোধনী, তারপর ষোড়শ সংশোধনী, অনেকগুলো আছে। এর মধ্যে আমি কিছু স্টার দিয়ে দিই। তোমরা হচ্ছে চতুর্থ সংশোধনীটা, দ্বাদশ সংশোধনী, তারপর ত্রয়োদশ সংশোধনী, এটা এই কয়েকটা জিনিস একটু ভালো করে দেখবা। হ্যাঁ, 4, 12, 13 এগুলো একটু দেখো। আর জিয়াউর রহমানের সময় যেগুলো হয়েছে মোস্ট প্রবাবলি তোমার 6 আর 7, এটাও একটু ভালো করে দেখবা, 6 আর 7। হ্যাঁ, তো এই জিনিসগুলো আমরা সংশোধনীগুলো একটু ইম্পর্টেন্ট। ওকে, তো যাই হোক, তো আমরা দেখলাম অস্থায়ী সংবিধান আদেশ থেকে, এখান থেকে সংবিধান থেকে কিছু প্রশ্ন আসতে পারে। সো আমরা দেখি সংবিধান, আর এটা আসলে দাগাই দিই তাইলে ভালো। অস্থায়ী সংবিধান আদেশ কত সালে হয়েছে? অস্থায়ী সংবিধান আদেশ হচ্ছে যে 11ই জানুয়ারি 1972 সালে। তারপর হচ্ছে আমরা দেখতে পাবো 1972 সালের 23শে মার্চ রাষ্ট্রপতি গণপরিষদ আদেশ দেন। গণপরিষদ সদস্য কতজন ছিল? 403 জন সদস্য নিয়ে গণপরিষদ হয়। তারপর প্রথম স্পিকার কে ছিল? খুবই গুরুত্বপূর্ণ, শাহ আব্দুল হামিদ। ডেপুটি স্পিকার কে ছিল মোহাম্মদুল্লাহ। কে সংবিধান প্রণয়ন কমিটির প্রধান ছিলেন? ডক্টর কামাল হোসেন। সংবিধানে 1972 সালের সংবিধান টোটাল তোমার 72 সালে 4 নভেম্বর সংবিধান গৃহীত হয়, 15 ডিসেম্বর সিগনেচার হয়, 16 ডিসেম্বর কার্যকর হয়। ওকে, তো সংবিধানের মূল বৈশিষ্ট্যগুলা খুবই গুরুত্বপূর্ণ। সংবিধানের বৈশিষ্ট্যগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। আমি আবার বলতেছি, সংবিধানের বৈশিষ্ট্যগুলো থেকে পরীক্ষার প্রশ্ন আসতে পারে। এগুলো একটু বাসায় একটু দেখে যাও ভাই, একটু দেখে যাও। ওকে, লিখিত সংবিধান কি? একটা লিখিত দলিল। আমাদের সংবিধানে 153টা অনুচ্ছেদ আছে, 11টা অধ্যায়, 7টা তফসিল আছে। ওকে, তারপরে আমরা যদি রাষ্ট্রীয় মূলনীতি, 4টা মূলনীতি আমরা জানি। মৌলিক অধিকার, বাংলাদেশের সংবিধানে 26 থেকে 46 পর্যন্ত মৌলিক অধিকার আছে। এককেন্দ্রিক শাসক কেন্দ্র একটাই থাকবে। ওকে, সাংবিধানের প্রাধান্য, যে কোনো বিষয়ে ঝামেলা হলে সংবিধানের প্রাধান্য দেওয়া হবে। তারপরে সংসদীয় সরকার পদ্ধতি, এখানে প্রধান বিষয় প্রজাতন্ত্র, অর্থাৎ বাংলাদেশ একটা প্রজাতান্ত্রিক রাষ্ট্র। এখানে আমাদের একটা সংবিধান থাকবে এবং সংবিধানের পরে আমাদের এখানে গণতান্ত্রিক চর্চা থাকবে। এটার কথা হচ্ছে এখানে লেখা 1 কক্ষ বিশিষ্ট আইন পরিষদ, এটা আমরা জানি। তারপরে দুষ্পরিবর্তনী, এটা পরিবর্তন করতে হলে 3 ভাগের 2 ভাগ সদস্য, অর্থাৎ 200 সদস্য এখানে ভোট দিতে হবে। বিচার বিভাগের স্বাধীনতাকে স্বীকৃতি দেওয়া হয়েছে। ন্যায়পালের ব্যবস্থা, যদি এই পর্যন্ত ন্যায়পাল হয় না, প্রশাসনিক ট্রাইব্যুনালের কথা বলা হচ্ছে। জনগণই সকল ক্ষমতার উৎস। সার্বজনীন ভোটাধিকার, সবাই ভোট দিতে পারবে 18 বছরের ঊর্ধ্বে যারা আছে। বিচার বিভাগের পর্যালোচনা ক্ষমতা। মালিকানা নীতি, 3 ধরনের মালিকানা, ব্যক্তিগত, তোমার হচ্ছে রাষ্ট্রীয়, আর একটা হচ্ছে সমবায়।
সংবিধানের অনেকগুলো সংশোধন পদ্ধতি মানে কি একটা বিল উত্থাপন করতে হবে, 3 ভাগের 2 ভাগ হচ্ছে সদস্য হচ্ছে তোমার ভোট দিতে হবে, রাষ্ট্রপতির সম্মতি, তারপরে গণভোট। আগে এইভাবে হচ্ছে সংবিধানের সংশোধনী হয় বড় সময়। আবার আসে সরকার, বাংলাদেশের সরকার এবং প্রশাসনিক কাঠামো। বাংলাদেশের সরকার এবং প্রশাসনিক কাঠামোগুলো আমরা একটু দেখি, আমরা একটু ফার্স্ট যাব কারণ সরকার ও প্রশাসনিক কাঠামোগুলো থেকে। ওকে, তো দেখো, তো সরকার ও বাংলাদেশের সরকার 3টা বিভাগ আছে, শাসন বিভাগ, আইন বিভাগ, বিচার বিভাগ, এটা আমরা জানি। তো সরকারের এবং প্রশাসনিক কাঠামো আমরা জাতীয় সংসদ সম্পর্কে জানবো। জাতীয় সংসদ মানে হচ্ছে ইংরেজি হচ্ছে ল হাউস অফ দ্য নেশন, এবং 350 জন হচ্ছে মোট সদস্য নিয়ে আমরা জানি। 5 বছর মেয়াদে একজন স্পিকার থাকেন। জাতীয় সংসদের যোগ্যতা কি, হ্যাঁ যেহেতু এবছর ইলেকশন এসে ইম্পর্টেন্ট, অযোগ্যতা কি এগুলো একটু দেখে যাবো। ওকে, প্রধানমন্ত্রীর ক্ষমতা কি, বাংলাদেশে সংবিধানে নির্দিষ্ট করে প্রধানমন্ত্রীর ক্ষমতা দেওয়া আছে। প্রধানমন্ত্রীর কার্যাবলী, প্রধানমন্ত্রী গণতন্ত্রের তিনি প্রধানমন্ত্রীর নির্বাহী ক্ষমতার প্রধান, তার অনেক ক্ষমতা, কিন্তু ক্ষমতার কোন জিনিসগুলা আলাদা আলাদা করে আমরা একটু দেখে নিব। প্রধানমন্ত্রী কি কাজ করেন, জাতীয় নিরাপত্তা, তার সম্মতি আন্তর্জাতিক চুক্তি হয় না, তারপর হচ্ছে তিনি সংসদের নেতা, এই জিনিসগুলো দেখবো। তারপর তাছাড়া আরেকটা বিষয় এখানে দেখতে হবে, সেটা হচ্ছে আমাদের এখানে তোমার রাষ্ট্রপতির ক্ষমতা আছে, তারপরে সচিবালয়ের বিভিন্ন আমরা যদি দেখি সচিবালয়ের যে ক্রমটা, সচিবদের সচিবালয়ের ক্রমটা আমরা একটু দেখবো, বই থেকে দেখে নিব, এটা হচ্ছে পরীক্ষার মধ্যে আসতে পারে। ষষ্ঠ যে স্থানীয় শাসন বলতে কি বোঝায়? স্থানীয় শাসন বলতে বোঝায় স্থানীয় স্বায়ত্ত শাসনকে বোঝায় এখানে। তো আমরা এখানে দেখবো যে বাংলাদেশের স্থানীয় শাসনের কাঠামোগুলা কেমন, অর্থাৎ এখানে আমরা ইউনিয়ন পরিষদ আছে, পৌরসভা আছে, তো উপজেলা আছে, তো জেলা পরিষদ আছে, এগুলো হচ্ছে স্থানীয় শাসন। স্থানীয় শাসন মানে কি, অর্থাৎ একটা মানে পুরা এলাকা, দেখো এখানে কি নামে পড়েছে, একটি প্রতিষ্ঠানগুলো, অর্থাৎ জেলা এবং উপজেলা প্রশাসনের উদাহরণ, যা স্থানীয় শাসনের উদাহরণ। স্থানীয় শাসন বলতে বোঝায় এমন একটা শাসন যা হচ্ছে সরকার তো চাইলেই পুরো দেশের কোনায় কোনায় শাসন করতে পারে না। তো সেক্ষেত্রে ধরো প্রত্যেকটা এলাকা ভিত্তিক তোমার হচ্ছে কতগুলো ওয়ার্ড মিলে একটা হচ্ছে এই কতগুলা গ্রাম মিলে একটা ওয়ার্ড হয়, ওয়ার্ড মিলে একটা ইউনিয়ন হয়, সো ইউনিয়নের একজন প্রধান থাকে। তার মানে স্থানীয় পর্যায়ে এটা শাসনটা যেন পৌঁছায় যায়, অর্থাৎ একটা সরকার একটা আদেশ দিল, এটা একদম নিচ পর্যন্ত, গ্রাম পর্যন্ত যেন পৌঁছায় যায়, সেটার জন্য স্থানীয় শাসনটা গুরুত্বপূর্ণ। স্থানীয় শাসনের ক্ষেত্রে অতীত কাঠামো, কেন্দ্র, বিভাগ, আগে ছিল থানা, থানার উপরে ছিল মহকুমা, মহকুমার পরে জেলা, জেলার পরে বিভাগ, বিভাগ পরে কেন্দ্র, কেন্দ্র মানে হচ্ছে ঢাকা। ওকে, তারপরে এখন কি হয়েছে, এখন দেখো উপজেলা, উপজেলার পরে জেলা, জেলার পরে বিভাগ, বিভাগের পরে কেন্দ্র। তো এরকম করে কিন্তু একটা প্রশাসনিক কাঠামো আছে। স্থানীয় শাসনে অবশ্যই গুরুত্বটা অনেক গুরুত্বপূর্ণ, কারণ সরকার একটা নীতি বাস্তবায়নের জন্য স্থানীয় শাসনের সহায়তা দরকার হয়। সহায়তা দরকার। স্থানীয় স্বায়ত্ত শাসন মানে কি? স্থানীয় স্বায়ত্ত শাসন মনে হচ্ছে স্থানীয় স্বায়ত্ত শাসন বলতে বোঝায় যে ধরো স্থানীয় স্বায়ত্ত সরকার একটি জাতির সরকারের সেই অংশ যা প্রধানত নির্দিষ্ট স্থানের অধিবাসীদের সাথে সম্পর্কিত বিষয়াদির সাথে জড়িত, কেন্দ্রীয় সরকারের অধীনে স্থানীয় সরকার পরিচালিত হতে ইচ্ছুক। অর্থাৎ এখানে অনেকগুলো সংজ্ঞা আছে। অর্থাৎ স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা এমন একটা ব্যবস্থা যেখানে একটা ভৌগোলিক এলাকার মধ্যে তার নিজস্ব কার্যক্রম পরিচালনা করে। ওকে, যাই হোক, এখানে তোমাদের অনেকগুলো সংজ্ঞা তোমরা একটু দেখে নিও। স্থানীয় সরকারের বৈশিষ্ট্যগুলো: সুষ্ঠু ব্যবস্থা, অঞ্চল ভিত্তিক বিভিন্ন বিষয়াদি আছে, ব্যাপক ক্ষমতা ও কর্তৃত্ব, সরকার নিয়ন্ত্রণ মুক্ত, কেন্দ্রীয় সরকারের উপর নির্ভরশীলতা, নির্বাচিত সংস্থা, নির্বাচন কিভাবে হয়, স্থানীয় বা অঞ্চল ভিত্তিক সংগঠন, এই জিনিসগুলো আছে। তারপর স্থানীয় স্বায়ত্তশাসন নিয়ে এখানে আছে জেলা পরিষদ, তোমার উপজেলা পরিষদ, প্রত্যেকটা পরিষদের কার কোনটা হচ্ছে এখানে সদস্য, এটা এখানে দেওয়া আছে, একটু দেখে নিও। দেখো এখানে জেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা পরিষদ উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, গ্রাম পরিষদে আমরা জানি ইউপি মেম্বার। সাংবিধানিক প্রতিষ্ঠান, বাংলাদেশে অনেকগুলো সংবিধানে যে প্রতিষ্ঠানগুলো আছে সাংবিধানিক প্রতিষ্ঠান, অনেকগুলো। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন, যেটা 1972 সালে প্রতিষ্ঠিত হয়, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। তারপরে আমরা যেটা মানে বিসিএস এর জন্য যেটা আমরা দেখি, তো এখানে কর্মের জন্য শর্ত 137 নম্বর অনুচ্ছেদে আছে, কর্মের শর্তাবলী, পদের মেয়াদ, এরকম এগুলো নিয়ে উল্লেখ আছে। কর্ম কমিশন নিয়ে আছে। বাংলাদেশ নির্বাচন কমিশন, যেটা 118 নম্বর অনুচ্ছেদে আছে সংবিধানের। তারপরে যেহেতু ইলেকশন হয়েছে, এটা একটু গুরুত্বপূর্ণ, সবাই এটা একটু আমি 3 স্টার দিয়ে দিলাম, এটা একটু গুরুত্বপূর্ণ, এটা একটু দেখে নিও। 3 স্টার অনেকগুলো স্টার দিয়ে দিয়েছি কেন, তারপরে নির্বাচন কমিশন কিভাবে গঠিত হবে, মেয়াদ কতটুকু, তাদের কাজ কি, সচিবালয় আছে আলাদা। তারপরে হচ্ছে নির্বাচন কমিশনের কার্যাবলী, প্রধান নির্বাচন পরিচালনা, নির্বাচন প্রস্তুতি, নির্বাচনকালীন ও ফলাফল সংক্রান্ত কাজগুলো ইম্পর্টেন্ট। হ্যাঁ, বিরোধ মীমাংসা, প্রশাসনিক দায়িত্ব, অন্যান্য নির্বাহী দায়িত্বগুলো আছে। তারপরে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাটা কি, গণতান্ত্রিক ভিত্তি, সার্বজনীন ভোটাধিকার, ভোটার তালিকা প্রস্তুতি, এরকম অনেক ধরনের বিষয় আছে। গোপন ভোট পদ্ধতি, সরল ভোট, অনেকগুলো, প্রত্যক্ষ ভোট, পরোক্ষ ভোট এখানে আছে। একক প্রতিনিধিত্বমূলক নির্বাচনী এলাকা, নিয়মিত নির্বাচন অনুষ্ঠান, স্বতন্ত্র, স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন,
নির্দলীয় নিরপেক্ষ নির্বাচন, যেখানে ভোটাররা শান্তি মতে এবং কোনো ঝামেলা ছাড়া ভোট দিতে পারে, নির্দলীয় নিরপেক্ষ নির্বাচন বলে। 1973 সালে বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন হয়, যেখানে আওয়ামী লীগ ব্যাপক সংখ্যাগরিষ্ঠ পায়, কিন্তু এখানে বলে ধারণা করা হয় এখানে হচ্ছে কারচুপি হয়েছিল। যাই হোক, বাংলাদেশের বৈদেশিক নীতি হচ্ছে সকলের সঙ্গে বন্ধুত্ব, কারোর সঙ্গে শত্রুতা নয়, ফ্রেন্ডশিপ টু অল, ম্যালাক্স টুয়ার্ডস নান। শেখ মুজিবুর রহমান বলেছিলেন, উই উইল মেক বাংলাদেশ কি সুইজারল্যান্ড অফ দ্য ইস্ট, আমরা রাষ্ট্রের সুইজারল্যান্ড তৈরি করবো, আমরা নিরপেক্ষ একটা দেশ হবো, আমরা সকলের সাথে বন্ধুত্ব করবো, কারোর সাথে শত্রুতা করবো না। তো এটা ছিল বাংলাদেশের পররাষ্ট্রনীতির কিছু মূল লক্ষ্য হচ্ছে, এটা হচ্ছে বন্ধুত্বের নীতি, আমরা কারোর সঙ্গে শত্রুতা, স্বাধীন ও নিরপেক্ষ, উন্নয়নমুখী এবং সমমর্যাদার নীতি, আমরা সমমর্যাদার ভিত্তিতে সম্পর্ক করবো, যে তুমি দিবা 10 আমি দিব 10 এরকম। তারপরে আদর্শভিত্তিক, আমাদের সাম্রাজ্যবাদ, উপনিবেশবাদ, বর্ণবাদ বিরোধী, আমরা সবসময় বাংলাদেশের আর সংবিধানের আর্টিকেল 25 অনুচ্ছেদ 25 কিন্তু এই পররাষ্ট্রনীতি নিয়ে কথা আছে, পরীক্ষা দিতে আসতে পারে। শান্তিপূর্ণ সহাবস্থান, আন্তর্জাতিক ক্ষেত্রে আমরা মর্যাদা বৃদ্ধি, আন্তর্জাতিক এই জিনিসগুলো হচ্ছে বাংলাদেশের আমাদের সংবিধানের অন্যতম গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়। আবার আসি আমাদের এখানে অনেকগুলো সামাজিক সমস্যা নিয়ে ধারণা আছে, যে নাগরিক সমস্যা আমাদের করণীয়, প্রতিবন্ধী বা হচ্ছে অটিস্টিক চাইল্ড নিয়ে আছে। বাংলাদেশের প্রতিবন্ধী ব্যক্তি সুরক্ষা আইন কত সালে পাস হয়? 2013 সালে। এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, কাকে প্রতিবন্ধী বলা যায়, এই জিনিসগুলো কি কি প্রতিবন্ধী হইতে পারে, এটা এই প্রকারভেদটা একটু দেখতে হবে। তারপর দুর্নীতি, সবচেয়ে বড় সমস্যা বাংলাদেশের দুর্নীতি, করাপশনের সংজ্ঞা কি, করাপশনে টিআইভি কি বলে, সো এই যে করাপশনের কারণ কি, এই কারণগুলো আমরা দেখে দিব, দুর্নীতির কারণগুলো। তারপর হচ্ছে দুর্নীতি প্রতিরোধের উপায়, আমাদের দুর্নীতি বিরোধী আইন আছে, তারপর দুর্নীতি প্রতিরোধের আইন আমরা কি কি করতে পারি, খাদ্যে ভেজাল সবচেয়ে বড় সমস্যা, খাদ্যে ভেজালের ধারণা এবং এটার কি কি মানে কি সাম্প্রতিক চিত্রগুলো আমরা দেখতে পারি। কিছুদিন আগে দেখলাম যে এই যে আমাদের যে আমাদের হচ্ছে টুথপেস্টের মধ্যে প্রায় মাইক্রোকেমিক্যালস, মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে সব। এফটিজিং আমাদের দেশের আগে ছিল, বর্তমানে খুব কম, কিন্তু অনলাইনে আমরা হ্যারাসিং, বুলিং দেখি, এফটিজিং, যৌন হয়রানিমূলক আচরণ, এগুলা 2011 সালে আমরা এগুলা দেখি। জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা, বাংলাদেশে অর্ধেক একদিন তলায় যাবে বলতেছে। তো যাই হোক, এই জলবায়ু পরিবর্তনগুলো কি কি সমস্যা হচ্ছে, এইডস এর এই যে হিউম্যান ইমিউনি ডিফিসিয়েন্সি ভাইরাস, একুয়ার্ড ইমিউনি ডিফিসিয়েন্সি সিনড্রোম, এগুলার অ্যাব্রিভিয়েশন গুলো একটু দেখে যাব। তো যাই হোক, সো থ্যাংক ইউ সবাইকে, আমরা আলোচনা করেছি, অনেকগুলো জিনিস আলোচনা করেছি, কনসেপ্টগুলো ক্লিয়ার করে দিয়েছি। তোমাদের পরীক্ষা অবশ্যই অনেক 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 কমন পাবা, সৃজনশীল আমি চেষ্টা করেছি আমার এন্ড থেকে। তো আমি রায়হান এর খান, তুমি ইউটিউবে সার্চ করলে পাবা আমাকে, RAIHN রায়হান AR খান। আর আমাদের শিখর চ্যানেলে তোমরা MCQর ভিডিওটা দেখে নিও। আর দেখি আমি চেষ্টা করবো আরেকটা ভিডিও দেওয়ার জন্য, পরিণতির উপরে, পরিণতির প্রশ্ন ধরে ধরে তোমাদের অনুশীলন করাই দিব। তোমরা আমার চ্যানেলে চোখ রাখো, শিখর চ্যানেলে চোখ রাখো। সবার জন্য আমরা জানি, আমরা এই শিখর যে থেকে তোমাদের মানবিকের জন্য কিন্তু অনেক অনেক এফোর্ট দিচ্ছি আমরা। কারো কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে জানাও। আমরা শেষ পর্যন্ত এটাই চাই, তোমাদের জন্য, তোমাদেরকে ভালোবেসে, তোমাদের জন্য আমি ইতিহাস, অর্থনীতি, পরিণতি আমরা দেখছি সবগুলা সাবজেক্টে আমাদের ব্যাপক সংখ্যক MCQ CQ কমন আসছে। সবাই ভালো করে পরীক্ষা দিবা। কারো কোনো জিজ্ঞাসা থাকলে আমাদের এখানে জানাবা, কমেন্টে জানাবা, যেহেতু আরো সময় আছে তোমাদের পরীক্ষার অল্প কিছু সময়, সেই সময়ের মধ্যে আমরা সমাধান দেওয়ার চেষ্টা করবো। সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, শিখর সঙ্গে থাকো। টাটা।